ফুলশয্যার রাতে ঘরের সব লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গা ভর্তি গয়না, ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতেই আসেন, তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি, আমার স্বামী। ও না, তিনি তো আমায় স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু তাই জন্য কি আমিও তাকে স্বামী হিসেবে মানব না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বেশি বিরক্তিকর কারণ আমার এই জীবনের এই নামটা। আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি এই মানুষটাকে আমায় বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার নাম মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেরালেন, এখনও আসেননি। অন্যমনস্ক হয়ে কাচের চুড়িগুলো খুলছিলাম বলে হাত ফুসকে কাচের চুড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতেই এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার মিস চৌধুরী, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পিছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমন আমিও রাজি ছিলাম না। অযথা আমার উপরে এভাবে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়ে গেছে তা অস্বীকার করে কি কোনো লাভ আছে? উনি আমার হাতের কবজিগুলো শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে ব্যথা সহ্য করি। এখনো পর্যন্ত ওনার মুখের দিকে তাকাইনি আমি। এত সাহস ভালো না, বুঝেছেন? আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না মিস চৌধুরী। তার জন্যই আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনোদিন মানব না। যেখানে আমার কোনো পছন্দ ছিল না, খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব। তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত দিয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখনও স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এইসব ন্যাকামি না করলে চলছে না আপনার। রাত বিরেতে এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন, যান। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখের সাথে হাতটা ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ যে জায়গায় উনি চেপে ধরেছিলেন সেই জায়গায় হাতে শিরা ছিল। আমি ঘরে বসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানেই গিয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ভাবছি, আমার শত্রুরও যেন এহেনা ফুলশয্যার রাত না হয়। সবাই এই রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমার কি করে পারলো আমার মা বাবা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। যাকগে, যা করেছে তা হয়তো ভালোর জন্যই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যে তা তো সময় বলবে। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলাম। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গুছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতের কাটা জায়গায় ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়ল। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনি শুয়ে পড়েছিলাম, তাহলে কি উনি? নিজেকে নিজে প্রশ্ন করে উঠতে পেলাম। হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিল এই ঘরে? দরজা তো বন্ধ ভিতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমার সেই সময়টুকুও দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম, দেখি শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না।
শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাকই হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে, কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমাদেরকে করুণভাবে তাকালেন, আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছু বুঝলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজের ইউনিভার্সিটিতে, ও ওখানেই হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গত রাতে উনি যা বলেছিলেন তাই করেছেন, চলে গেছেন অনেক দূরে। নিজের উপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি, ভাবতেই অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে এলাম, বাবা মার জন্য চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছে ছিল ইংরেজি অনার্স করার? সেটা তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তোমায় যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। কী বা করবে তুমি একা ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে জানো আমি আকাশের চাঁদ হাতে পেলাম, শত কষ্টের মাঝেও এক চিলতে সুখ খুঁজে পেলাম। এবারে আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকব। সব মেয়ে কি আর স্বামীর সোহাগ সমর্থন পাশে পায়? আমিও না হয় নিজেকে সেই সব মেয়েদের দলেই নিলাম। বাবা, আমি যাদবপুরে থেকেই পড়াশোনা করতে চাই। সে কি, কেন? এখান থেকে মানে কলকাতা থেকে তো যাদবপুর বেশি দূর নয়, ট্রেনে গেলে বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতেই উনি রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখানে থেকে পড়াশোনা করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সব কিছুর থেকে। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছি। সামনে সিনিয়ররা বসে হাসাহাসি করছে, নিজেকে প্রস্তুত করছি ওদের উত্তর দেওয়ার জন্য। তখনই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে আমার মোটেও পছন্দ হলো না। আমি সোজাসুজি উত্তর দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো, আপনারা আমার সিনিয়র, তো আমি কি করব? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে একেবারে কাজের কথায় চলে এলে। যাকগে, ভালোই হলো। তাহলে শোনো, কি করতে হবে তোমায়। আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? এইভাবেই জুনিয়রদের র্যাগ করেন নাকি? জানেন এটা এখন আইনত অপরাধ? জানি তো, তাই তো সবার উপর র্যাগ করি না, কিছু টিপিক্যাল বেহেনজি ছাড়া। কথা শেষ হতেই ওদের পুরো গ্রুপ হাসাহাসি শুরু করলো। আমি ওখান থেকে রেগে বেরিয়ে আসতে নিলে ছেলেটি আমার হাত ধরে টান দেয়, আর আমি আমার হাত ছাড়িয়ে সজোরে এক চর বসিয়ে দিই ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুললে, অপরাধ করলে, তার শাস্তি পেতে হবে। চিন্তা করো না, শাস্তিটা আমরাই দেব। ওরা আমাদের দিকে এগিয়ে এলে আমি ছুটে ঘর থেকে বেরোতে যাই, আর কারোর সাথে পা বেজে মেখে পড়ে যাই মেঝেতে। শুনতে পাই ওদের কথা, বা জিয়া কি দিলি, একেবারে মাস্টার স্ট্রোক। পড়ে যাওয়ায় হাতের কনুই আর পায়ের হাঁটুতে বেশ চোট পেলাম। উঠতে যাব এমন সময় একজোড়া পা এসে আমার সামনে দাঁড়ালো। এটা একটা মেয়ে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকাতেই ও নিচু হয়ে সাহায্য করলো আমায় উঠতে। ওর সাহায্য নিয়ে উঠে দাঁড়াতেই ও আমাকে জিজ্ঞেস করলো, নতুন এসেছো? আমাকে দাঁড় করিয়ে ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিনোদন হয়ে গেছে? তাহলে এবার আসতে পারো। এই কোয়েল, বেশি বাড়াবাড়ি করবি না, না হলে কিন্তু কি করবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটি কিছু বলতে চেয়েও বলল না। জিয়া বলে মেয়েটি ছেলেটির কাঁধে হাত রেখে বলল, দেখ কোয়েল, আমাদের সব কাজে এভাবে তোর নাক না গলানোই ভালো।
আমার নাকটা না খুব সুন্দর, তীক্ষ্ণ, তো তাই আমি নাক গলিয়ে অন্যের নাক বোঝা করতে ভালোবাসি। আমি কি করতে পারি না পারি তোমাদের সবার খুব ভালোভাবে জানা আছে। তাই কোয়েলের কথা শেষ হওয়ার আগেই জিয়া বিরক্ত হয়ে চলে গেল ওর দলবল নিয়ে। আমি বুঝলাম যে আমায় সাহায্য করলো তার নাম কোয়েল। মেয়েটিকে বেশ ভালো লাগলো, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। আমার ভাবনার মাঝেই ও আমার চোখের সামনে তড়ি বাজিয়ে আমার ঘোর কাটালো। আমি একটু ইতস্তত করে ওকেও জিজ্ঞেস করলাম, তো তোমার নাম কোয়েল? কোয়েল ব্যানার্জি। কোয়েল বলেই সবাই আমায় চেনে। তুমি? মৌমিতা ব্যানার্জি। ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হোস্টেলে থেকে পড়বি নাকি? হ্যাঁ, বুঝলাম। আরও অনেক কিছু সহ্য করতে হবে তোকে। আর তুই বলে সম্বোধন করে আমি একটু সাহস পেয়ে জিজ্ঞেস করলাম, বন্ধু হবে আমার? ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, না, বান্ধবী হব। প্রথমে না বলে একটু থামার পর যখন বান্ধবী হবে বলে মেয়েটা হেসে ফেলল, তখন আমারও ভালো লাগলো। মেয়েটা যে বেশ রাগী এবং সাহসী তা দেখেই বোঝা যায়। পুরোপুরি আমার মতো তখন, তাহলে বন্ধুটা ভালোই জমবে। হাঁটতে হাঁটতে ও আমায় বলল, দেখ, এখানে ওই জিয়ার দল একটু উৎপাত করে, সবার সাথে নয়, যারা একটু দুর্বল তাদের সাথেই। শক্ত থাকবি তার মানে এই নয় যে দুমদাম হাত পা চালাবি, তাহলে মুশকিল হয়ে যাবে। নিজের রাগ সংযত রেখে মুখে উত্তর দিবি, তাহলেই ওরা আর কিছু করতে পারবে না। এখন তো রাগ করা আইনত অপরাধ, তাই ইচ্ছে করে এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে গায়ে হাত তোলে। এই সুযোগটা একদম দিবি না। কোয়েলের কথা শুনে আমি একটা শুকনো ঢোক গিললাম। মনে মনে ভাবছি, এখন কি হবে? প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে চড় মেরে দিলাম। এটা কি বলবো ওকে? কি রে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? এক মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? কোয়েল সত্যিটা ধরে ফেলায় আমি আর লুকাবো না ঠিক করলাম। আসলে হ্যাঁ, তখন হাত ধরাই মেরে দিয়েছি একটা চর। আমি ইতস্তত করে কথাটা বলে কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলতে যাব, তখনই ও বলল, যাকগে, যা করেছিস ভালো করেছিস। এই যে বললি মুশকিল হয়ে যাবে, ও দেখা যাবে যা হবে। ওর আমানত নাকি তুই যে টাচ করবে? আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম, যত সব ইচ্ছা। হাট। কোয়েল ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গাছ করতে করতে। আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, এই মেয়ে তো আমার থেকেও বড় গুন্ডি। কিছুক্ষণ আগেই বললো গায়ে হাত তুলবি না, আর এখন বলছে হাত ভেঙে রেখে দিত। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো? কি জানি বাবা। আর বেশি না ভেবে কোয়েলের পেছনে ছুট দিলাম, কারণ ও অনেকটা এগিয়ে গিয়েছে। দুপুর হয়ে এসেছে। সকাল 10টা নাগাদ কলকাতা থেকে রওনা দিয়েছিলাম যাদবপুরের উদ্দেশ্যে, আর এইসব ঘটনা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা হোস্টেলের সামনে এসে উপস্থিত হলাম। আমি আর তুই রুমমেট, ওকে? কিন্তু আমার রুম তো অন্য দিল। সে আমি ম্যানেজ করে নেবো, তোকে ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে, আজকে তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কালকে থেকে নয় ক্লাস করবো, ওকে? ওকে। কোয়েলকে বলি আমি ফ্রেশ হতে গেলাম। বেশ ভালো লাগলো প্রথম দিনেই একজন বান্ধবী বানাতে পেরে। ফ্রেশ হয়ে এসে কোয়েলের সাথে বেরোলে ও এক এক করে হোস্টেলের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় শেষ হওয়ার পর আমরা ভার্সিটিতে এসে উপস্থিত হই। ভার্সিটি ঘুরে দেখানোর সাথে সাথে কোনো স্যার ম্যাডাম কেমন সেটাও কোয়েল আমাকে বলতে লাগলো। সেই সময় হঠাৎই আমার চোখ গেল সামনের দিকে, আর আমার পা থমকে দাঁড়ালো। যার থেকে দূরে আসতে চাইলাম সেই সামনে চলে এলো। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? কোয়েলের প্রশ্নে ওর দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়তেই সকালে যাকে চড় মেরেছিলাম সেই ছেলেটা সামনে এসে দাঁড়ালো আর বলল, এখানে টিকে থাকাটা খুব একটা সহজ হবে না ম্যাডাম। আপনি সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। আপনিও সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। শুরুটা আপনি করেছিলেন, আমি নয়। খুব কথা বলছেন তাই না? সময় আসলে সবটা সুদে আসলে উসুল করে নেব। কথা শেষ করার আগে ছেলেটির পিছন থেকে একটি ছেলে এসে ওর কাঁধে হাত রাখল। সেই ছেলেটি আর কেউ নয়, আমার স্বামী আদিত্য ব্যানার্জি।
যার থেকে আমি পালাতে চেয়েছিলাম, যার মুখ দেখারও ইচ্ছে ছিল না আমার। কি করে থাকবে বলুন তো, যে কিনা নিজের স্ত্রীকে বিয়ের রাতে ঠিকমতো দেখে পর্যন্ত না, অপমান করে তার মুখ দেখার ইচ্ছে আর যাই থাকুক আমার একদমই নেই। কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো যে ইনিই আমার সিনিয়র বিয়ের হলো। উনি ছেলেটিকে বললেন, কি হয়েছে রে? এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে আদি আজকে সকালে। ছেলেটার কথা শুনে উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মনে হচ্ছে চেনার চেষ্টা করছেন, সেটা দেখে আমি ভাবছি ঠিকই ভেবেছিলাম তাহলে। মুখটাও ঠিকভাবে দেখেননি। যে সময় আমাকে ধরে কথাগুলো বলেছিলেন সেই সময় মুখ নামিয়ে রেখেছিলাম বলে হয়তো দেখতে পাননি। কিন্তু হাতের ব্যান্ডেজ, ধুর, চিনতে না পারলেই ভালো হয়। এমন সময় উনি আমার হাতের দিকে তাকালেন যেখানে ব্যান্ডেজ করা আছে। তারপর আপাতমস্তক এক নজর দেখেই চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল ওনার। উনি ছেলেটিকে বললেন, তুই যা, আমি কথা বলছি। ওনার কথা শুনে ছেলেটি কোনো রকম কোনো কথা না বলেই চলে গেল। এতক্ষণ ধরে কোয়েল চুপ করে থাকলেও এইবার কোয়েল ওনাকে বলল, আদিত্যদা, আমি তোমাকে একটা কথাই বলবো যে মমিতার কোনো দোষ নেই। তুমি খুব ভালোভাবেই জানো আমি মিথ্যে বলি না, আর সবার সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না। তুই একটু এগিয়ে দাঁড়া, আমি তোর ফ্রেন্ডদের থেকে সবটা শুনতে চাই। ওনার কথায় কোয়েল আমাকে ভরসা দিয়ে ওদিকে চলে গেল। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। এমন সময় উনি বললেন, তুমি এই ভার্সিটিতে? আমি জানতাম না আপনিও এই ভার্সিটিতে পড়েন। জানার কথাও নয়, আমি তো তোমাকে চিনতে পারিনি প্রথমে। যাই হোক, আমি চাই না তুমি এখানে আমাকে তোমার হাজব্যান্ড বলে পরিচয় দাও। এইটা যেন না হয় কোনোভাবে। ঠিক আছে। আর শোনো, আমি চলে যাচ্ছিলাম ওনাকে পাশ কাটিয়ে, সে সময় উনি আবার ডাকলেন, কিছু বলবেন? হ্যাঁ, সরি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম। হয়তো প্রথমবারের জন্য আমি ওনার মুখটা ভালোভাবে দেখলাম। আগে যতবার দেখা হয়েছে শুধুমাত্র ঝগড়াই হয়েছে, তাই আর মুখটা ভালোভাবে দেখে হয়ে ওঠেনি। ঘোর কাটলো যখন উনি সরি বলার কারণ বললেন। বিয়ের দিন রাত্রে আমি যেই বিহেভটা করেছি সেটা আমার করা উচিত হয়নি। আমি বিয়ের কনসেপ্টটাকে বিশ্বাস করি না, সো আমার জন্য এই হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল নয়। তুমি খুব ভালোভাবেই জানো আমাদের বিয়েটা কী সিচুয়েশনে হয়েছে। তুমি বলেও ছিলে সেদিন রাত্রে, কিন্তু আমি যতটা রুড বিহেভ করেছি তুমি করনি। এইসবের জন্যই সরি। নাও, তুমি তোমার রাস্তায় আর আমি আমার। হ্যাঁ, ইটস ওকে। একটা কথা ছিল। কি কথা? আমার হাতের এই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, তখনই তোমার মুখটা দেখেছিলাম, তাই আজকে চিনতে পেরেছি। ব্যান্ডেজটার জন্য শিওর হয়েছি আর কি। ও আচ্ছা। উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলে কেন যেন আমার চোখটা ছলছল করে উঠল। হয়তো ওনার আলাদা হওয়ার কথাটা শুনি। হাজার হোক, স্বামী হন উনি আমার। উনি বিয়েটাকে অস্বীকার করলেও আমি করতে পারিনি। তাই তো উনি আলাদা হওয়ার কথা বলার খারাপ লাগছে নিজের অজান্তে। নিজেকে স্বাভাবিক করে নিতেই কোয়েল এসে জিজ্ঞেস করল, কি বললো তোকে? বললো ওই ছেলেটা আর ডিস্টার্ব করবে না, আর আমাকেও একটু সংযত থাকতে। আদিত্যদা খারাপ নয়, ওদের গ্যাংয়ের লিডার আদিত্যদাই। আর ওর পার্টনার কে জানিস? পার্টনার? হ্যাঁ, গ্যাংয়েরও পার্টনার, আবার রিলেশনও। আই মিন ওরা জিএফ বিএফ। ওনার জিএফ আছে? হ্যাঁ, জিয়া, যে তোকে র্যাক করতে চেয়েছিল। তুই জানিস ওই আমাদের ডিপার্টমেন্টের। কি? শুধুমাত্র আদিত্যদার জিএফ বলেই ও আদিত্যদার গ্যাংয়ের সাথে চলে, আর যাকে ইচ্ছা তাকে র্যাক করে। বাট সেটা আদিত্যদা জানে না। আদিত্যদা ওদের থেকে ডিফারেন্ট। জিয়ার ভয়ে কেউ আদিত্যদাকে বলে না ওর সম্পর্কে। আর আমি বললাম না, তার কারণ আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে কোনোদিনও এরকম কিছু করেনি। কিন্তু এবার বলবো, যদি তোর সাথে আবার এমন কিছু করার চেষ্টা করে। তুই এত খোঁজ রাখিস ওনার ব্যাপারে? তুই কি ওনাকে লাইক করিস নাকি? আমার কথাটা শুনে কোয়েল চুপ করে গেল, যেন কোনো পুরনো কথা মনে করিয়ে দিয়েছি আমি ওকে। ওর অমন মুখ দেখে আমার মন খারাপ হয়ে গেল।
তাহলে কি কোয়েলেরও ওনাকে পছন্দ করে? হোস্টেল ফিরে যাই চল। কোয়েল চলে গেল। আমি ঠিক করলাম ওর থেকে জানবো যে ও সত্যি ওনাকে লাইক করে কিনা। তাই ওর পিছু পিছু গিয়ে ওর পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম। ও বুঝেছি, জিয়া ওনার জিয়ে আর তুই ওনাকে লাইক করিস, এটাই তোকে মনে করালাম বলে মন খারাপ? না রে, তেমন কিছুই না। আদিত্যদাকে আমি সে স্কুল লাইফ থেকে চিনি, তার জন্যই বলতে পারলাম, এর চাইতে বেশি কিছুই না। তাহলে মুড অফ হয়ে গেল যে? এমনি, চল হোস্টেলে ফিরে বাকি গল্প করব। আমিও আর কথা বাড়ালাম না। কেন যেন কোয়েলের কথায় একটু স্বস্তি পেলাম, কারণ আমার মন বলছে ও সত্যি কথাই বলছে আমায়। ভরার লোকজনের আড়ালে আমি এক কোনায় পিঠে হাত দিয়ে দাঁড়িয়েছি অসহায়ের মতো। না পারছি সরে যেতে, আর না পারছি এখানে দাঁড়িয়ে থাকতে। কাউকে বলার মতো পরিস্থিতি নেই, কারণ এই বিয়ে চলার মুহূর্তে কাকে বলবো যে আমার ব্লাউজের চেইনটা নিচে নেমে গেছে, আর সেটা ধীরে ধীরে আরও নিচে নেমে যাচ্ছে। চারিপাশে লোকে ভর্তি, সরতেও পারছি না। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে সম্মানের আর কিচ্ছু থাকবে না, যে করে হোক যেতেই হবে। দুই হাত দিয়ে শক্ত করে নিজের ব্লাউজটা কোনো মতে চেপে ধরে এক পা এগোবো, বুঝলাম চেনটা একদম শেষ প্রান্তে। চোখ বন্ধ করে এগোতে নিলেই পিঠে পুরুষালী শীতল হাতের স্পর্শ পেলাম। ঘুরে তাকাবো, সে সময় ব্যক্তিটি কানে কানে বলল, চুপ করে দাঁড়ান, আমাকে দেখার প্রয়োজন নেই, আপনার সম্মান বাঁচাটা প্রয়োজন। আশা করছি আর অসুবিধা হবে না। কথা শেষ হতেই আমি পুরোপুরি ঘুরে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না আশেপাশে। তাকাতেই দেখলাম ভিড়ের মাঝে চলমান একটি লোক। তৎক্ষণাৎ নিজের পিঠে হাত দিয়ে দেখলাম চেইনটা লাগানো। ভারী অদ্ভুত লোক তো। আর কথা বাড়ালাম না বিষয়টা নিয়ে, কারণ আমি ওনাকে দেখতে পাইনি, যার ফলে ধন্যবাদ জানানোরও উপায় নেই। আমার দিদির বিয়ে শেষ হতেই আমি একটা ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। ওয়াশরুমে গিয়ে দেখলাম না, সব ঠিকই আছে। আজ আমার জেঠুর মেয়ে বিয়ে ছিল। টিউশনি থেকে ফিরে কোনো মতে রেডি হয়ে উপস্থিত হয়েছি, তাই আজ এরকম অবস্থা। চেনটা যে ঠিক করে লাগাইনি তার খেয়ালই ছিল না। ভাগ্যিস লোকটা হেল্প করলো। 1 মিনিট, লোকটাকে ধন্যবাদ যে কিভাবে জানাই, এই ভাবতে ভাবতেই ঘর থেকে বেরিয়ে এসে দরজা আটকে সামনে এগোতে নিলেই একজনের সাথে ধাক্কা লাগলো, আর সে ধমক দিয়ে উঠল। সামনে তাকিয়ে দেখলাম একটি ছেলে, যার হাতে জুস ছিল। আমার সাথে ধাক্কা লাগায় ওনার গায়ে পড়ে গেছে। ও শিট, এটাই হওয়া বাকি ছিল এখন। উনি নিজের ড্রেসের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, একটু দেখে চললে কি খুব দেরি হয়ে যেত আপনার? আই অ্যাম এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারিনি। এখন আপনার সরি বলে তো আর আমার ড্রেসটা ঠিক হয়ে যাবে না, তাই না? তাও আপনি যেহেতু সরি বলেছেন তাই ইটস ওকে। ছেলেটি আমাকে আর কিছু বলতে না দিয়েই চলে গেল। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ দোষটা আমারই ছিল। এমন সময় নিচ থেকে আমার ডাক পড়লে আমি সেদিকে চলে যাই। একে একে বিয়ে বউ ভাত শেষ হয়ে যায়। এরপরে একদিন আমি টিউশন পড়িয়ে বাড়ি ফিরতেই দেখি একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা বসে আছেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা আমাকে দেখে বললেন, আমাদের একমাত্র মেয়ে মৌমিতা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন করবে বলে ঠিক করেছে। আমার তেমন সামর্থ্য নেই দেখে ও নিজেই পড়াশোনার খরচ নিজেই চালায়, স্কলারশিপ আর টিউশনি করিয়ে। পড়াশোনায় আগ্রহ দেখে যে ঘরের কাজ জানে না তা নয়, ঘরের কাজও সব জানে, তা আপনারা ওর মায়ের থেকে জানতে পারবেন। আমি বুঝলাম এদের কাছে আমার এত তথ্য দেওয়ার কারণটা কি। বড়দের কথার মাঝে কথা বলতে নেই, তাই কোনো কিছু জিজ্ঞেসও করতে পারছি না। কিন্তু আমি ভাবিনি আমার সব প্রশ্নের উত্তর আসা ভদ্রলোকের একটা কথাতেই পেয়ে যাব। উনি বাবা মার দিকে তাকিয়ে বললেন, মৌমা যদি ঘরের কাজ নাও পারে তাতে কোনো রকম অসুবিধা আমাদের নেই। ওকে আমার ঘরের বউ নয়, মেয়ে করে নিয়ে যেতে চাই। প্রথম দেখাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম ওকেই আমাদের বাড়ির বউ করব। তাই আপনারা দয়া করে আর উদ্বিগ্ন হবেন না। আমি বিস্ফারিত চোখে একবার বাবার দিকে তাকাচ্ছি তো আরেকবার মায়ের দিকে। মা এসে আমায় ওপরে যেতে বলল। আমার ঘরে আসতে আলমারি থেকে একটা ভালো শাড়ি বের করে দিয়ে বলল, চটপট সুন্দর করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আমি চাই ওদের সামনে তুই একটু সুন্দরভাবে ছেড়ে যাস।
আমি একটু খাবারের আয়োজন করতে যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে নে বলে দিলাম। আমি মুখ দিয়ে টু শব্দটুকু করতে ভুলে গেছি। হঠাৎ এই বিয়ের খবর যেন আমার পুরো পৃথিবীটাই ওলটপালট করে দিয়েছে। আকাশ পাতাল ভাবনার মাঝে মা কাঁধে হাত দিয়ে আমায় বলল, আমি জানি তোর এখন বিয়েতে মত নেই, কিন্তু তুই বিশ্বাস কর ওনাদের থেকে ভালো পরিবার আমরা আর পাবো না তোর জন্য। ওনারা নিজে থেকে পছন্দ করেছে সুপ্রিয়ার বিয়েতে। 1 সপ্তাহ পর একটা ভালো বিয়ের তারিখ আছে, সেদিনই বিয়ে ঠিক হয়েছে। মা, এসব তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুতেই বুঝতে পারছি না। এভাবে হুট করে বলা নেই, ক নেই, আমি বিয়ে করে নেব? কার সাথে বিয়ে করছি তাকে তো চিনি না আমি। সব চিনে যাবি। ওনারা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে দিনক্ষণ ঠিক করে এসেছেন। বুঝতে পারছিস কতটা পছন্দ হয়েছে তোকে? তুই অনেক ভালো থাকবি মা। দেখিস আমাদের এই অভাবের সংসারে আর তোকে কষ্ট করতে হবে না। তুই তো জানিস তোর বাবার অবস্থা। তোর বিয়ে নিয়ে প্রচুর চিন্তা ছিল আমাদের। এখন বিয়েটা করে নিলে তা আর থাকবে না, কারণ ওনারা বলেছেন কিচ্ছু নেবেন না। আমরা যা সাজিয়ে দেব তাতেই হবে। আর এইভাবে বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তাদের তুই ফিরিয়ে দিবি? আমাদের কথা ভেবেই রাজি হয়ে জানা মা। আমি বলছি তুই খুব ভালো থাকবি। মা বলে চলে গেল। আমি কিছুতেই বলতে পারলাম না মায়ের মুখের উপর, সত্যিই তো এই অভাব অনটনের সংসারে এরকম প্রস্তাব আসা হাতে চাঁদ পাওয়ার থেকে কম কিছুই না। আজ অবধি বাবার উপর কোনো কথা বলিনি, তাই এবারও বলবো না। এটাই আমার ভাগ্যে ছিল ভেবে নিয়ে মেনে নিলাম। রাত হয়ে গেছে। চোখের জলটা মুছে জানালাটা বন্ধ করে সামনে ফিরলাম। দেখলাম কোয়েল এখনও একভাবে শান্ত চাহনি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি সেটা খেয়াল না করার ভান করে পড়ার টেবিলে আমার বইগুলো সাজাতে লাগলাম। এতক্ষণ ওকে নিজের অতীত সম্পর্কে বলছিলাম, বিয়ে অবধি জানালাম। আদিত্যের ব্যাপারে কিছু জানতে ইচ্ছে করলো না। ওটা না হয় গোপনই থাক, আদিত্যের কথা মতো। কিছুক্ষণ পর কোয়েল আমার পাশে দাঁড়িয়ে আমার বই সাজাতে ভাঙা কণ্ঠে বলল, আমার মনে হয় তুই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিস। বাবা মা আমাদের জন্য যে সিদ্ধান্ত নেয় তা আমাদের ভালোর জন্যই নেয়। মা বাবা যেমন কিছু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তেমন আমরাও যে সবসময় সঠিক সিদ্ধান্ত নিই তা কিন্তু একদম নয়। আমরাই বেশিরভাগ ক্ষেত্রে ভুল প্রমাণিত হই। যাই হোক, আমি একটু আসছি। কোয়েল কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল ঘর থেকে। ওকে দেখে মনে হলো ও যেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলল। কোয়েল এভাবে কেন বলল কথাগুলো? ওরও কি কোনো অতীত আছে? জানার চেষ্টা করতে হবে আমায়। রাতে ডিনার সেরে নিলাম আর কোয়েল মিলে। কোয়েল ঠিক ব্যবস্থা করে নিয়েছে আমাদের একসাথে থাকার, তাও আবার সকালেই। ম্যামদের সাথে যখন কথা বলছিল তখন দেখলাম ম্যামরা ওকে খুব স্নেহ করে, তাই হয়তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন আমার ঘরটা চেঞ্জ করে দিতে। আমি শুতে যাচ্ছিলাম, এমন সময় কোয়েল বলল, চল একটু গল্প করি, তারপর না হয় ঘুমাবো। আমি যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। এই সুযোগে কোয়েলকেই জিজ্ঞাসা করতে হবে ওর অতীত সম্পর্কে, জানতে হবে ওর অতীতটাকে। কী রে, কী ভাবছিস এত? টায়ার্ড লাগলে ঘুমিয়ে পড়া, অসুবিধা নেই। আরে না না, চল, আমিও ভাবছিলাম গল্প করব। তাহলে এত কি ভাবছিলি? ওই যে গল্পের টপিক। আচ্ছা, তুই তোর সম্পর্কে কিছু বল, ভবিষ্যতে কি করবি? আমার ইচ্ছে আছে একটা ভালো জায়গায় জব করার, ব্যাস, আর কিছুই না। তোর বাবা মা ভাই বোন? কলকাতাতে বাবা মা থাকে, ভাই বোন নেই, আমি একা, ব্যাস এইটুকুই পরিচয় আমার, আর কিছুই না। আর বয়ফ্রেন্ড? কোয়েল চুপ করে কিছুক্ষণ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আমি ওর উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। কোয়েল আস্তে করে বলল, এই প্রেম ভালোবাসা আমার কপালে নেই। আসলে আমি কাউকে বিশ্বাস করি না রে, তাই এসব জড়াতে ভয় লাগে। এসব ছাড়, কালকে ভার্সিটিতে যেতে হবে তো। না জানি কি অপেক্ষা করছে আমার জন্য। আরে মৌমিতা, মৌ বলে ডাকতে পারি সবাই, এটা আমার ডাক নাম, সবাই এই নামেই ডাকে আমায়। আচ্ছা, তুই চিন্তা করিস না,
যা হবে দেখা যাবে, এখন একটু শান্তিতে ঘুমা, দেখবি সকালে উঠে ফ্রেশ লাগবে। গুড নাইট। কোয়েল শুয়ে পড়লে আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ি। আগামীকালের জন্য তো আবার প্রস্তুত থাকতে হবে। যেই মানুষটাকে দেখতে চাই না তাকেই হয়তো বারবার দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই আস্তে আস্তে চোখ এঁটে এলো আমার। ওই যে চলে এসেছে আমাদের টিপিক্যাল বেহেনজি। আমি আর কোয়েল ভার্সিটিতে ঢুকছি, এমন সময় আমাদের পিছন থেকে কয়েকজন টিস করে আমাদের কথাটা বলল। কোয়েল আমার হাত ধরে বলল, ক্লাসে চল, এসবে পাত্তা দিয়ে লাভ নেই। কোয়েলের কথা মতো আমরা এগোতে নিলেই জিয়া আর ওর পাশে থাকা কয়েকজন ছেলে এসে আমাদের সামনে দাঁড়ালো। বাহ, ক্লাসে যাচ্ছে বুঝি আমার থেকে পালিয়ে? কিন্তু তাতেও লাভ হবে না। কেন জানো নিশ্চয়ই? তোমার সো কল্ড ফ্রেন্ড এটা অবশ্যই জানিয়ে দিয়েছে যে আমিও ইংলিশ অনার্স ডিপার্টমেন্ট, তাই পালিয়ে আর যাবে কোথায়? বলেই জিয়া হাসতে লাগলো। পাশ থেকে একটা ছেলে বলে উঠল, তোমার বেশ ক্ষমতা আছে তো, এই ভার্সিটির সবচাইতে দেমাগি মেয়েকে প্রথম দিনই বান্ধবী বানিয়ে ফেললে। আমি উত্তর দিতে যাব তার আগেই কোয়েল উত্তর দিল, তা আপনিও মেয়ে হয়ে যান, আপনার সাথেও বন্ধুত্ব করে নেব, কি বলেন, পারবেন? কোয়েলের কথা শুনে আমি সহ জিয়াও হেসে ফেলল। সেই দিকে ছেলেটা রেগে গিয়ে জিয়াকে জোরে একটা ধমক দিল। জিয়া হাসি থামিয়ে কোনো মতে বলে উঠল, টেক আ চিল পিল। কোয়েলের সাথে কথা বলছিস কেন? কথা বলে এই মিডিল ক্লাসটার সাথে, যার ড্রেসিং সেন্স নেই। আচ্ছা, মিডিল ক্লাস মানলাম, বাট ড্রেসিং সেন্স তো ভালো হওয়া উচিত। না আছে ড্রেসিং সেন্স আর না আছে টাকা পয়সা, তাই তো এরকম ড্রেস পরে এত বড় ভার্সিটিতে পড়তে চলে এসেছো। কি ভেবেছিলে এখানে এসে কোনো বড়লোক ছেলেকে পটিয়ে নেবে এরকম লুক দিয়ে? ও মাই গড, ছেলে তো দূর কি বাদ, এই ভার্সিটির মেয়েরাও তোমার কাছে ঘেঁচতে চাইবে না। কথাগুলো বলেই সবাই হাসিতে ফেটে পড়ল। কোয়েল কিছু বলতে যেতে নিলে আমি থামিয়ে দিলাম। সেই দেখে জিয়া আবার বলল, কোয়েল, এতদিন নিজের অ্যাটিটিউড দেখানোর পর এরকম চামচাগিরি করাটা ঠিক তোকে মানাচ্ছে না, তাও আবার এরকম একটা খ্যাত মেয়ের জন্য। লেটস গো গাইস, আবার পরেই এর পিছনে সময় নষ্ট করব। এই বলে ওরা হাসতে হাসতে চলে গেল। আমি কোয়েলকে বললাম, কাছে চল, এটা যাদবপুর ইউনিভার্সিটি মৌ, একটু তো সহ্য করতেই হবে। হ্যাঁ জানি, এখন আর কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না। আমার দরকার পড়াশোনা নিয়ে, সেটা মন দিয়ে করব, তাহলেই হবে, পাছে কে কী পড়লো যায় আসে না। জিয়া যা করছে ঠিকই করেছে, আমি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না কোয়েল। সরি টু সে দ্যাট। কোয়েল বিস্ময় নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্যের কথা শুনে যার ভ্রুক্ষেপ আদিত্য করছে না। সে নিজের মনে ফোন ঘাটছে। আজকে জিয়া যে ব্যবহারটা মৌমিতার সাথে করেছে সেটা আদিত্যকে জানানোটা ঠিক মনে করেছিল কোয়েল, তাই জানাতে এসেছে, কিন্তু ভাবেনি আদিত্য এরকম কথা বলবে। কোয়েল নিজের রাগ সংযত করে আদিত্যকে বলল, আমি তোমার থেকে এরকম প্রতিক্রিয়া আশা করিনি আদিত্যদা। আমি ভেবেছিলাম তুমি জিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করবে, কিন্তু না, আমি ভুলছিলাম। আসলে ভুলে গিয়েছিলাম জিয়া তোমার গার্লফ্রেন্ড, তাই ওর বিরুদ্ধে তুমি কোনো কথাই বলবে না। কোয়েল কথাটুকু বলে চলে যাচ্ছিল, সে সময় আদিত্য কোয়েলের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। কোয়েল সমানে আদিত্যের হাত ছাড়ানোর চেষ্টা করছে, সেই দেখে আদিত্য হেসে ফেলল। তুই শুধরাবি না তাই না? এত কিসের জেদ তোর? ছাড়ো আমার হাত, আমার সময় নেই। আচ্ছা, তো এতক্ষণ কিভাবে কথা বলছিলিস? তখন অনেক সময় ছিল নাকি? কোয়েল চেষ্টা থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আদিত্য ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে কোয়েলের হাত ছেড়ে জিজ্ঞেস করল, কি এমন দেখেছিস বলতো তুই এই মেয়েটার মধ্যে, যে আসার প্রথম দিন থেকে ওকে সাপোর্ট করছিস? যে তুই কি না কারোর সাথে কথা বলতি না প্রয়োজনের বেশি, সে তুই সারাক্ষণ ওর সাথে থাকছিস, কি ব্যাপার? আমি যা দেখেছি, তুমি যদি সেটা দেখতে পেতে তাহলে আজ জিয়াকে সাপোর্ট করতে পারতে না আদিত্যদা। মেয়েটার সাথে মিশে দেখো, বুঝতে পারবি মেয়েটা কতটা সাধারণ। এসব বড় লোকের মাঝে না শুধু অহংকার, হিংসে, ইগোর লড়াই আছে, যা ওর মধ্যে ছিটে ফোটাও নেই। সাধারণ একটা মেয়েও, যে কিনা শুধুমাত্র পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। কি অস্বাভাবিক মনের ইচ্ছে শক্তি যে!
এত অল্প বয়সে বিয়েটাও ওকে হার মানাতে পারেনি। বিয়ে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে ওর। কার সাথে কিছু জানিস? না, সেসব কিছু বলেনি। বলেছে বর নাকি মেনে নেয়নি বিয়েটা। ও। কোয়েলের কথা শুনে আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথমে কোয়েলের মুখে মৌমিতার বিয়ের কথা শুনে শ্বাস আটকে গেছিল আদিত্যের। ভেবেছিল মৌমিতা হয়তো ওর কথা রাখেনি, বলে দিয়েছে কোয়েলকে সবটা। কিন্তু না, এখনও আশ্বস্ত হলো যে মৌমিতা কথা রেখেছে, কিছুই বলেনি কোয়েলকে। কৌতূহলবশত আদিত্য কোয়েলকে জিজ্ঞেস করে বসল, আর কি কি জানিস ওর ব্যাপারে তুই? কোয়েলে সব বলতে লাগলো আদিত্যকে, যা মৌমিতা কোয়েলকে বলেছে। সবটা শোনার পর আদিত্যের মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করতে শুরু করলো, যা হয়তো আদিত্য কাউকে বোঝাতে পারবে না। আদিত্যকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে কোয়েল জিজ্ঞেস করলো, আদিত্যদা, হঠাৎ কি হলো তোমার? কই কিছু না তো, তুই যা, আমি জিয়ার সাথে কথা বলবো। তোকে যেমন কেউ ডিস্টার্ব করে না, মৌমিতাকেও করবে না আজকের পর থেকে। ও হ্যালো, তোমার জন্য আমাকে কেউ ডিস্টার্ব করে না এমনটা নয়, ওকে? ওই তো এসেছিল আজকে তোমার একটা ফ্রেন্ড আমাকে টোন করতে। কে করেছে? নামটা বল, কে করেছে? হঠাৎ করে আদিত্যকে রেগে যেতে দেখে কোয়েল হকচকিয়ে গেল। ভুলেই গেছিল যে আদিত্য কেমন রিয়াক্ট করতে পারে কোয়েলকে টোন করার কথাটা শুনে। পরিস্থিতি সামাল দিতে বলল, আদিত্য দা, কাম ডাউন। একবার জেনে নিও আমি কি উত্তর দিয়েছি। তোমার জিয়াও হাসছিল। সো কোয়েল প্লিজ, তুই খুব ভালোভাবেই জানিস আই ডোন্ট লাইক জিয়া। তারপরেও কেন সবসময় তোমার জিয়া কথা বলতে থাকিস? তাহলে কেন তুমি ওর সাথে কথা বলো? আমার একদম পছন্দ না তোমার ওর সাথে কথা বলা। আদিত্য মুচকি হেসে বলল, তো তোর কি পছন্দ? জিয়াকে অ্যাভয়েড করো, না হলে আমি তোমাকে অ্যাভয়েড করব। আমি নিজে থেকে যাই না ওর সাথে কথা বলতে, জানিসই তো। ওর নিজেই বেহায়ের মতো পড়ে থাকে আমার পিছনে, কি করব বল? আর ও কার মেয়ে জানিসই তো। ওর সাথে কথা বলা বন্ধ করলেই উৎপাত আরো বেশি করবে ও। তা কতদিন তুমি এই নাটকটা করবে জিয়ার সাথে? দেখা যাক। ও যেমন নিজের স্বার্থের জন্য আমার পিছনে পড়ে আছে, তেমন আমিও আমার স্বার্থ যতদিন ততদিন ওকে রাখবো। এর মধ্যে যদি ও ভুলেও তোর সাথে খারাপ ব্যবহার করার কথা মাথায় আনে, তাহলে ওটাই ওর শেষ দিন হবে। আচ্ছা তুমি শান্ত হও। তোমাকে কেউ টিস করছে এসব শুনলে এত হাইপার হয়ে যাও কেন বলো তো? আমি আমার দিকটা ম্যানেজ করতে জানি আদিত্যদা, যেটা মৌ শিখে যাবে, শুধু সময়ের প্রয়োজন। আমি বললাম তো, মেয়েটা ব্রিলিয়ান্ট। ঠিক আছে ঠিক আছে, ওর তারিফ করা বন্ধ করা আর যা নিজের ক্লাসে যা। আগে বলো, কেন এতটা হাইপার হয়ে যাও তুমি? আদিত্য কোয়েলের চোখে চোখ রেখে তাচ্ছিল সুরে বলল, তুই কি সত্যি জানিস না তোর খেয়াল আমি কেন রাখি? দরকার নেই আমার খেয়াল রাখার, নিজের খেয়াল নিজে রাখতে জানি আমি। সো প্লিজ, আগেও বলেছি এখনও বলছি, তুমি ভুল করছো আদিত্যদা, নিজের জায়গাটা নষ্ট করো না তুমি। এটুকু বলেই কোয়েল গটগট করে হেঁটে চলে গেল। আদিত্য শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে দু হাত পকেটে গুজে বলল, আর কতদিন এভাবে অবুঝয়ে থাকবি বলতো কোয়েল? না জানি কি অপেক্ষা করছে ভবিষ্যতে। কিছুক্ষণ আগে কোয়েলের কথাগুলো মনে করে আদিত্য দুহাত দিয়ে মুখ ঢেকে বসে পড়ল। তাকালো কাঁধে হাতের স্পর্শ পেয়ে। কি রে কোয়েল, কোথায় গায়েব হয়ে গিয়েছিলি তুই? কতক্ষণ ধরে খুঁজছি তোকে। কোয়েল আদিত্যের কাছ থেকে এসে মৌমিতার কাছে এসে ক্যান্টিনে বসলো আর বলল, একটু কাজ ছিল। তুই কি করছিস এখানে? এই একটু বই পড়ছিলাম, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, ঘুরতে মন চাইছে নাকি? মৌমিতা হেসে দিল কোয়েলের কথা শুনে। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, তুই কিভাবে বুঝলি? আরে স্বাভাবিক ব্যাপার, নতুন জায়গায় এসেছিস, ঘুরতে তো মন চাইবেই। আর এখন সবে পড়া শুরু, তাই চাপটাও কম। ব্যাস আইডিয়া করে ফেললাম। শুধু কি তুই ব্রিলিয়েন্ট নাকি? কে বললো আমি ব্রিলিয়েন্ট? ও মা, নাচতে জানিস, ড্রয়িং করতে জানিস, পড়াশোনায় এত ভালো, ঘরের কাজ জানিস, এত কিছু জেনেও বলছিস তুই ব্রিলিয়েন্ট না? ধুর, বাদ দে সব, আর আমাকে ঘুরতে নিয়ে চল। জো হুকুম ব্রিলিয়ান্ট সাহেবা, সরি রানী সাহেবা। ধ্যাত,
মারবো এক গাঁট, জানিস তো। আমি আর কোয়েল হালকা খুনসুটিতে মেজে উঠে বেরিয়ে গেলাম যাদবপুর ঘুরে দেখার উদ্দেশ্যে। যাক, এটুকু কপাল ভালো আমার যে প্রথম দিন থেকে ভার্সিটিতে এসে একজন মনের মতো বান্ধবী পেয়েছি। কিন্তু এই মেয়েটার মনটা বুঝে উঠতে পারছি না আমি এখনো। কেন যে সবার থেকে এত আলাদা হয়ে থাকে জানতে হবে আমায়।